প্রতিটি পদক্ষেপে প্রকৃতির নতুন রূপ, প্রতিটি বাঁকে রোমাঞ্চের হাতছানি। সঙ্গী আমাদের উঁচু পাহাড়, সবুজ উপত্যকা আর নির্মল বাতাস। আর অবিরাম বয়ে চলেছে নিচে ভাগীরথীর পবিত্র ধারা। হিমালয়ের কোলে প্রকৃতির অপরূপ সৌন্দর্যের সাক্ষী থাকতে আমাদের আজকের গন্তব্য গঙ্গোত্রী থেকে ভোজবাসা। গুড মর্নিং, আমি আপনাদের প্রিয়ম, আর আপনারা দেখছেন দ্য 26 অরিজিনাল। আজকে 14 তারিখ, কলকাতায় পুজো শেষ, আর আমাদের পুজো স্টার্ট হলো। সাথে ভগবান ইন্দ্র রয়েছে। আজ থেকে আমাদের গোমুখ তপবনের ট্রেক স্টার্ট হয়েছে। हाँ यहाँ से ही ट्रैक किया उसका? हाँ, कहाँ से? इधर से नहीं, इधर ये जाने का रास्ता ये। ये जो ऊपर जा रहा है? हाँ, ये वाला रास्ता जो है हाँ। ये ये भोजवासा होके गोमुख निकलता है। और यहाँ से कितने किलोमीटर का ट्रैक है? आज तो भोजवासा है, इधर से 14 किलोमीटर। वहाँ रुकने उकने का कैसे रहता है अगर जैसे आप लोग लेट हो जाते हो? वहाँ पे देखिए, बिना एजेंसी की तो जाने नहीं देता, बिना गाइड के। अगर आप गाइड लेंगे तो उधर भोजवासा में रहने का बंदोबस्त होता है। गाड़ी यहीं से मिलते हैं? हाँ, गाइड यहीं से मिलता है। गोमुख तक के लिए भी वो चाहिए? हाँ, अभी चाहिए। मेडिकल सर्टिफिकेट भी चाहिए, ये सब अच्छा, चाहिए। गोमुख कैसे जाने? अगर जैसे अभी अपन चलना चाहे तो रोक देंगे आगे कहीं? हाँ, आगे ये चेक पोस्ट है। चेक पोस्ट में पूरा डॉक्यूमेंट्स चेक होगा, बैग में कितना प्लास्टिक है वो काउंट करके लिखना होगा कि लौटने के बाद उतना प्लास्टिक में ले आओ। कुछ भी ये नहीं है वहाँ किराया है? हाँ, कुछ भी अलाउ नहीं है। जितना ले आ रहे हो काउंट उतना ही काउंट वापस आना चाहिए। हाँ, नहीं तो फाइन लगेगा। और डॉक्यूमेंट्स वगैरह, मेडिकल सर्टिफिकेट चाहिए और क्या क्या? मेडिकल सर्टिफिकेट के लिए वो तो जो मैं कोलकाता से करवा के लाया हूँ, गाइड को भेज दिया था। तो गाइड ने इधर से ऑनलाइन परमिट निकाल दिया। अच्छा, थैंक यू। हाँ, हम लोग भी प्लान कर रहे हैं एक्चुअली। अच्छा, आज तो नहीं, अभी हम कल यमुनोत्री का ट्रैक करके आए। नहीं, मेरे हिसाब से नेक्स्ट ईयर आइए। नेक्स्ट ईयर का टाइम भी अच्छा रहेगा, क्योंकि पूजा के टाइम जो हो रहा है ना, वो सितंबर के एंड में आ रहा है, दुर्गा पूजा। हाँ। तो उस टाइम ठंड भी थोड़ा कम रहेगा। हाँ। अभी तो जो कल सुना मैं कि तपोवन में पानी का प्रॉब्लम स्टार्ट हो गया है। हाँ, क्योंकि बारिश काफी है यहाँ। बारिश नहीं है, वो पानी जम चुका है, बर्फ हो चुका अच्छा। है। हाँ हाँ, ऑलरेडी यहाँ का 0 पे टेम्परेचर तक, हाँ। 1 और 0 पे हाँ। यहाँ का है। हाँ, तो वहाँ तो फिर तो ज्यादा ही वहाँ पे है। माइनस पूरा। ओके, थैंक यू। वेलकम। द 26 ओरिजिनल जी, द 26 ओरिजिनल 26 न्यूमेरिक होगा। हाँ हाँ। তো চলার পথে প্রথমেই কিছু মানুষের সাথে দেখা হয়ে গেল। তারা এই গোমুখ তপবন ট্রেকের ব্যাপারে একটু জিজ্ঞাসা করলো। তো যাই হোক, কলকাতায় পুজো শেষ আর আমাদের পুজো শুরু হচ্ছে আজ থেকে। আজকে আমাদের গন্তব্য হচ্ছে গঙ্গোত্রী থেকে ভোজবাসা, 14 কিলোমিটারের। এখান থেকে দেখি কতক্ষণ লাগে। 9:05 আমরা যাত্রা শুরু করলাম। মা গঙ্গাকে দর্শন করে সবার প্রথমে এলাম গঙ্গোত্রী টেম্পেলেতে। ওখানে মা গঙ্গাকে দর্শন করে মা গঙ্গার আশীর্বাদ নিয়ে আমরা যাত্রা শুরু করলাম ভোজবাসার উদ্দেশ্যে। এই সিঁড়িগুলোই না সব থেকে বেশি চাপের হয়। সিঁড়িগুলোতেই ওঠা হেভি কষ্টকর। ট্রেকের স্টার্টিংয়ে ফার্স্ট 500 মিটার স্টেপ ওয়াইজ করা ছিল, মানে সিঁড়ি মতো করা ছিল, আর একেবারেই অনেকটা হাইক ছিল। তো এই ফার্স্ট 500 মিটার রীতিমতো ঘাম ছুটিয়ে দিল। জ্যাকেটে পুরো চেন টানা ছিল। ওই প্রথম 500 মিটার উঠতে গিয়ে জ্যাকেটের চেনটা আমি খুলে দিলাম। এবার নর্মাল সমান রাস্তা। গঙ্গোত্রী থেকে ফার্স্ট 2 কিলোমিটারে হচ্ছে চেকপোস্ট। তো আমাদের গাইড বলল যে আগে এগিয়ে যেতে, ও ঠিক ধরে নেবে। তো যদি না আসে তো আমরা চেকপোস্টের সামনে একটু ওয়েট করব ওর আসা পর্যন্ত। এই সামনেই দেখুন, এই জায়গাটা ল্যান্ডস্লাইড জোন আছে। তো তো এইভাবে চলার পথে কিছু ল্যান্ডস্লাইড জোন পাবে, যেখানে দাঁড়িয়ে কোনো রকম ভিডিওগ্রাফি বা ফটোগ্রাফি আপনারা করবেন না।
যত তাড়াতাড়ি সম্ভব সেই জায়গাগুলোকে ক্রস করে চলে যেতে হবে, নাহলে যে কোনো মুহূর্তে বিপদ ঘটতে পারে। দেখুন এই জায়গাটা কি অপূর্ব লাগছে, পাহাড়ের গা বেয়ে ন্যাচারালি গড়ে ওঠা দেবদারু গাছের জঙ্গল, আর নিচ থেকে ঠিক ভাগীরথী নদী বয়ে যাচ্ছে। এই গঙ্গোত্রী থেকে ভোজবাসা যাওয়ার পথে এই প্রাকৃতিক দৃশ্য আপনার সবসময়ের সঙ্গী। সবসময় আপনারা এই দৃশ্য দেখতে দেখতেই ভোজবাসার দিকে এগিয়ে যাবেন। খুব অপূর্ব লাগছে। আর এদিকে দেখুন একটা কত বড় পাথর, এখানে এসে কিছু পাথরের সাপোর্টে আটকেছে, আর ঠিক তার পাশ থেকে এই রাস্তাটা এইভাবে ঘুরে চলে যাচ্ছে। উফ, ঠিক যেমন ডেঞ্জার ঠিক তেমন সুন্দর। একটা কথা স্বাভাবিক যে সুন্দর জিনিস সবসময় ভয়ঙ্করই হয়, সে যে কোনো ক্ষেত্রেই হতে পারে। অলমোস্ট 40 মিনিটসে আমরা 2 কিলোমিটার কভার করে ফেলেছি। সামনেই রয়েছে গঙ্গোত্রী ন্যাশনাল পার্কের চেকপোস্ট, ওটা ওখানে লাগেজ মানে যে ব্যাগটা আছে সেটা চেক হবে। শুনেছি কতগুলো প্লাস্টিক আছে সেগুলো কাউন্ট করা হয়, ক্যামেরা কী কী আছে, ক্যামেরার জন্য আলাদা চার্জেস থাকে, সেগুলো দিতে হবে, দিয়ে পারমিট চেক হবে, করিয়ে নিয়ে আমাদের এগিয়ে যেতে হবে ভোজবাসার উদ্দেশ্যে। এখান থেকে ভোজবাসা এখনও 12 কিলোমিটারের রাস্তা। অলরেডি আমরা 2 কিলোমিটার কভার করলাম মাত্র 40 মিনিট সময়ের মধ্যে। বাকি রাস্তা দেখি কতক্ষণ সময় লাগে, আপডেট দিতে থাকবো, সঙ্গে থাকবেন। আশা করি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগছে, আর ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে দেবেন। চেকপোস্টে চেকিং ডান। ক্যামেরার জন্য যেহেতু আমরা দুটো ক্যামেরা ক্যারি করছিলাম, একটা গোপ্রো আছে, একটা ডিএসএলআর আছে, পর ক্যামেরার জন্য 500 টাকা করে চার্জ নিল। আর তার সাথে চেকপোস্টে এটা আমাকে বলল যে আমার ইউটিউব চ্যানেলে দেখাতে, এটা হচ্ছে হিমালয়ান হ্যান্ডমেড সল্ট। তো এটা ম্যাগি বলুন, বিভিন্ন জিনিসের মধ্যে দিয়ে খেলে, বিশেষ করে হাই অল্টিটিউড এরিয়াতে এই সল্টটা অনেক কাজে লাগে। আপনার শরীরটা গরম রাখে। এছাড়াও দাঁতে ব্যথা হলে এই নুনটা যদি আপনি দাঁতের মাড়ির মধ্যে দেন তাহলে দাঁতে ব্যথা সেরে যায়, পেটে গ্যাস হয় না কখনো। তো এই সল্টটা অ্যাকচুয়ালি 40 গ্রামের এই পাউচটা আছে, 40 গ্রামের পাউচটার দাম 20 টাকা মাত্র। বাট যেহেতু ওখানের যে ফরেস্ট অফিসার ছিলেন উনি বললেন যে ये मेरे तरफ से आप सिर्फ आपके यूट्यूब चैनल में दिखा देना। তো আপনারা যখন আসবেন এই হ্যান্ডমেড সল্টটা কিনতে পারেন এই ফরেস্ট অফিস থেকে। আশা করি হাই অল্টিটিউড এরিয়াতে যদি কোনো রকম গ্যাসের সমস্যা হয়ে থাকে আপনার, বা শারীরিক দুর্বলতা যদি আপনার কোনো রকম হয়ে থাকে, সেটা কেটে যাবে। সঙ্গে রাখা ভালো, মাত্র 20 টাকা দাম, এমন কিছু নয়। মনে রাখবেন হিমালয়ান হ্যান্ডমেড সল্ট। এই ট্রেক করার পথে কয়েকটা জিনিস মাথায় রেখে চলবেন। অতিরিক্ত প্লাস্টিক কিছু ক্যারি করবেন না, এবং এই রাস্তায় কোনো রকম কিছু প্লাস্টিক ফেলবেন না। যেমন দায়িত্ব সহকারে আপনাদের খাবার বা কোনো প্রয়োজনীয় জিনিস প্লাস্টিকের মধ্যে করে ক্যারি করে নিয়ে যাচ্ছেন, তেমনভাবেই এই প্রকৃতির খেয়াল রেখে সেই প্লাস্টিকটাকে সম্পূর্ণভাবে দায়িত্ব সহকারে যেন নিচে নিয়ে আসা হয়। চিরবাসা যাওয়ার পথে প্রতিটি পদক্ষেপ যেন প্রকৃতির এক নতুন কবিতা। দূরে দেখা যাচ্ছে মাউন্ট সুদর্শন ও মাউন্ট থেলুর শৃঙ্গ। তাদের তুষারে ঢাকা চূড়া যেন আকাশ ছুঁতে চাইছে। পাহাড়ের ঢালে স্বাভাবিকভাবে জন্মানো দেবদারু গাছের জঙ্গল এবং তার নিচ থেকে নিরবিচ্ছিন্নভাবে প্রবাহিত ভাগীরথী, এই দৃশ্য যেন হৃদয়ের এক চিরন্তন শান্তির ছোঁয়া দিয়ে যায়। একটা জিনিস দেখাচ্ছি আপনাদের, ভোজবাসা যাওয়ার পথে বা এই এরিয়াতেই আপনারা পাবেন, এটা হচ্ছে গঙ্গা তুলসী বলা হয় এটাকে। এইগুলো হাই অল্টিটিউডেই পাওয়া যায়। এই গঙ্গা তুলসীর যদি আপনি শোকেন আপনার শরীরে, তাহলে অক্সিজেন বাড়বে। সো বলে না, মানে
ভগবান সৃষ্টি তো করেছে, বাট যেখানে যেই জিনিসটা দেওয়ার সেখানে সেই জিনিসটা ঠিক দিয়ে দিয়েছে। যেমন এতটা হাই অল্টিটিউডে এখানে মানুষের অক্সিজেনের প্রবলেম হতে পারে, যার জন্য দেখুন ঠিক বেছে বেছে এইখানে এই গঙ্গা তুলসী যেতে আসতে একদম রাস্তার ধারে ধারে রয়েছে। চেক পয়েন্টের পরে 1-1.5 কিলোমিটার মতো আসার পর একটা পুরো পাথরের তৈরি রাস্তা একটা পড়লো। রাস্তাটায় সাবধানে চলবেন, দেখুন যে কোনো মুহূর্তে হোঁচট খেয়ে পড়তে পারেন। আস্তে আস্তে চলবেন, কিন্তু সাবধানে চলবেন। ভাই কষ্ট হচ্ছে? গঙ্গোত্রী চেক পয়েন্টের পর আমরা অলমোস্ট আরও 2 কিলোমিটার কভার করতে চলেছি। যে জায়গাটা ঢুকতে চলেছি সেটা হচ্ছে দেবগড়। এই জায়গাটা এর সামনে এইখানটা এটা হচ্ছে দেবগড়, আর ওইখানে যে পাথর দেখা যাচ্ছে দূরে ওই জঙ্গলটা, ওইটা হচ্ছে চিরবাসা। সুতরাং দেবগড় ঢুকতে না ঢুকতেই প্রথম দেখা পেয়ে গেলাম চিরবাসার। চিরবাসাও একটা রেস্ট পয়েন্ট। যারা ট্রেক করে অনেকে আছে ফার্স্ট ডে ভোজবাসায় থাকে, সেকেন্ড ডে তপবন থাকে, তারপরে তপবন থেকে নেমে এসে আবার ভোজবাসায় থাকে, আবার গঙ্গোত্রীতে থাকে। আবার অনেকে আছে যেমন আমরা করছি, ফার্স্ট ডে ভোজবাসা, তারপরের দিন তপবন, তারপরের দিন তপবন থেকে ডিরেক্ট নেমে চলে আসবো আমরা গঙ্গোত্রীতে। সো আমরা 2 কিলোমিটার আরও কভার করে ফেললাম। দেবগড় এই জায়গাটার নাম। এরপরে 2 কিলোমিটারে আছে কি জায়গাটার নাম সম্ভবত ভালুক পাস, এমন কিছু নাম আছে, আমি এক্স্যাক্টলি বলে দিচ্ছি জায়গাটার নাম। এই হলো দেবগড়। এটা হচ্ছে দেবগড়ের একটা ব্রিজ, নিচ থেকে ভাগীরথী রিভার বয়ে চলেছে, কাঠের তৈরি ব্রিজ। একটু সাবধানে ক্রস করতে হবে, আর একটা বারে মাত্র একজনই এই ব্রিজটা ক্রস করতে পারে। সৌরভের এজেন্সিতে আমি বুক করেছি, তো সৌরভের নাম্বার আমি আমার ডেসক্রিপশানে দিয়ে দেবো। আপনারা এই ট্রেক নিজের মতো করে আইটিনারি সাজিয়ে আপনারা করতে পারেন। ইভেন এরা সিঙ্গেলেও এই ট্রেক করা, যে টিম হতে হবে তেমন কোনো কথা নেই। আপনি যদি একা এসে ট্রেকটা করতে চান তাহলেও করতে পারেন, সেই ক্ষেত্রে একটু কস্ট বেশি পড়বে। মাঝে মধ্যে চলার পথে ওই চুত্র যেই গাছগুলো আছে, আমি সান্দাকফু ফালুটের ট্রেকের টাইমে দেখিয়েছিলাম, ওই চুত্র গাছ মাঝে মধ্যে চোখে পড়ছে। তা চোখে পড়লে আবার দেখাচ্ছি আপনাদের। আপনাদের বলছিলাম না এখানেও দেখা যাচ্ছে, এই যে এগুলো হচ্ছে চুত্র গাছ, যেই গাছগুলোর সময় সাথে পাতা পুরো লাল হয়ে যায়। আগের বছর যখন সান্দাকফু ফালুট ট্রেক করেছিলাম নভেম্বর টাইমে, তখন গাছের পাতাগুলো পুরো লাল হয়ে গেছিলো। এখন দেখুন হালকা হালকা লাল হয়ে রয়েছে। এগুলো হচ্ছে চুত্র গাছ, যেটা বলেছিলাম যে সান্দাকফু ফালুটের ট্রেকের টাইমে যেই গাছের শিকড় কাড়া বানিয়ে এরা খেত কোভিডের টাইমে। ইভেন খুব উপকারী এই গাছের শিকড়। স্টিভ রাস্তাগুলোতে উঠতে গেলে না জীবন বেরিয়ে যাচ্ছে। উফ, এই দেখুন সামনে এই রাস্তা একটা একটুখানি হলেও বেশ ভালোই স্টিভ আছে। পিঠে ভারী ব্যাগ নিয়ে পাটা তোলাটাই চাপ হয়ে যায়। তার মানে ভাবুন যারা পোর্টার থাকে তারা এর থেকেও ভারী ভারী মাল পিঠে করে মাথায় করে বই নিয়ে ওপরে ওঠে।
তার মানে তাদের কতটা কষ্ট হয়। ভাংলুবাসা পৌঁছে গেছি আমরা। তাই দেখুন এই জায়গাটা ভাংলুবাসা কেন বলা হয়, এই যে এই গাছগুলো দেখছেন এগুলো হচ্ছে ভাঙ্গাল ট্রি। এই ভাঙ্গাল ট্রি এইখানে প্রচুর পরিমাণে রয়েছে, তাই এই জায়গাটাকে বলা হয় ভাংলুবাসা। যেমন চিরবাসাতে চির গাছ প্রচুর রয়েছে তাই বলা হয় চিরবাসা, ঠিক তেমনটাই ভোজবাসার ক্ষেত্রেও সেম। একটা এয়ারফোর্সের একটা ফাইটার প্লেন ওপর থেকে উড়ে গেল। ও এত কাছ থেকে ফার্স্ট টাইম দেখলাম। আর 6 কিলোমিটার রাস্তা বাকি আছে। এখান থেকে 2 কিলোমিটার পর পড়বে চিরবাসা, তারপরে 4 किलोमीटर पड़े पड़े भोजबासा। ओह यहाँ से दिखाई देता है चिरबासा? वो है ना जो पेड़ वाला जंगल नहीं है पर इधर ওই ইস সাইড মে? আচ্ছা ওই ওইদিকে যে এই বিল্ডিং এই বাড়িটার পরে এই জায়গাটা জঙ্গলটা দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে চিরবাসা। আপনারা এত ধরনের রিলস এত ধরনের ভিডিও দেখেন তো আমাদেরকে একটু সাপোর্ট করতে পারেন। প্রচুর কষ্ট হচ্ছে। যাই হোক কেমন লাগছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ইচ্ছা ছিল ড্রোন ওড়ানোর, বাট ড্রোন পোর্টারের ব্যাগে রয়েছে, পোর্টার এখন এসে ওঠেনি। কিছুক্ষণ আগেই একটা ফাইটার জেট ওপর থেকে ক্রস করলো, দ্যাটস ওয়াই মনে হয় এই এরিয়াতে ড্রোন ওড়াতে দেয় না। কিন্তু আমি যখন ড্রোনের ইন্ডিয়ার ম্যাপটা রয়েছে সেখানে যখন দেখেছিলাম এটা গ্রিন জোনের মধ্যেই পড়ছে ড্রোন ওড়ানোর জন্য। তো দেখা যাক আসুক পোর্টার, ড্রোন নিয়ে যখন সম্ভব হবে তখন শটগুলো নেব। আর তাও আবার যেহেতু DJI Mini 2 প্রচুর প্রবলেম করে সিগন্যালের, এখানে সিগন্যাল পাওয়া যাবে না, এটাও একটা ব্যাপার। সো ভাঙ্গুলবাসাতে একটু 10 মিনিটের রেস্ট নেওয়ার পর আমরা আবার যাত্রা শুরু করলাম চিরবাসার উদ্দেশ্যে। এজেন্সি থেকে একেবারে লাঞ্চ প্যাক করেই পাঠিয়েছিল, তো আমরা ডিসাইড করি যে এখান থেকে চিরবাসা যাব। চিরবাসাতে লাঞ্চটা সেরে নিয়ে আবার ভোজবাসার উদ্দেশ্যে হাঁটা শুরু করব। হাঁটতে হাঁটতে যদি একবার বসে যাই না, তারপরে হাঁটতে আরও বেশি প্রবলেম হচ্ছে, কিন্তু রেস্টটা নেওয়া দরকার হয়ে পড়ছে। মাঝে মধ্যে পাটা উঠছে না। গঙ্গোত্রী থেকে চিরবাসার পথটা সহজ নয়। একটা দীর্ঘ পথ, ক্লান্তিকর অথচ অনন্য সুন্দর। মাথার ওপরে রোদ আর পাথরে ভরা পাহাড়ি রাস্তা, তবু থেমে নেই আমাদের পথ চলা। মাঝে মাঝে কাঠের সেতু আর পাশে প্রবাহিত ভাগীরথী আমাদের সঙ্গ দিচ্ছে পুরো দমে। দুপুরের দিকে ক্ষুধা আর ক্লান্তি চরমে পৌঁছায়। তখন চিরবাসায় পৌঁছে একটু বসে দুপুরের খাবার খাওয়ার সময়টাই যেন স্বর্গীয় অনুভব। এই ক্লান্তি, এই সৌন্দর্য, এই আনন্দই ছিল দিনের সবচেয়ে বড় পুরস্কার। এবার চিরবাসা থেকে ভোজবাসার দিকে এগোনো শুরু। অলমোস্ট 5 কিলোমিটার্স কভার করতে হবে। অনেকটা দুপুর হয়ে গেছে, হাতে বেশি সময় নেই। অন্ধকার হওয়ার আগে ঢুকে যেতে হবে, বিকজ ভোজবাসা যাওয়ার আগে একটা ল্যান্ডস্লাইড জোন পড়ে, সেই জায়গাটা কভার করে নিতে হবে আলো থাকতে থাকতে। ম্যাজিক দেখতে পেয়ে গেছি। হ্যাঁ, ম্যাজিকটা হচ্ছে এটা। হ্যাঁ, ভাগীরথী 1, 2, 3, ভাগীরথী 3খানা পিক
দেখতে পেয়ে গেছি। কি অপূর্ব বলুন তো। চোখ সরানো যাচ্ছে না, বাট বেশিক্ষণ আমি তাকিয়ে থাকতে পারছি না, বিকজ আমার সানগ্লাসটা ওখানে পড়ে গেল আর খুঁজে পেলাম না, তাই জন্য। ঠিক আছে, ক্যামেরাতেও হয়তো খুব একটা ক্লিয়ার বা খুবই ছোট আসবে, তাও একটু দেখার চেষ্টা করুন। ওই যে ভাগীরথী 1 ওইদিকে, তারপর 2, তারপর 3। চিরবাসা ছেড়ে ভোজবাসার পথে হাঁটছি। দুপুরের রোদে শরীর যেন একেবারে ক্লান্ত হয়ে পড়েছে। পাথরে পড়া রুক্ষ রাস্তা যেন আর এক স্টেপও চলতে দিচ্ছে না। তবু মাথা তুলতেই চোখে পড়ছে ভাগীরথী পর্বতের 3 বোনের রাজকীয় শিখর। কাঠের সেতুর নিচে ছুটে চলা নদীর স্রোত যেন বলে চলো গন্তব্য কাছে। আর যখন 2 পাহাড়ি পাথর ঠিক যেন পাহারাদারের মতো দাঁড়িয়ে, বুঝে নি ভোজবাসা আর বেশি দূরে নয়। এই পথ শুধু এক যাত্রা নয়, অনুভবের এক জীবন্ত গল্প। এতক্ষণ রাস্তা এতটাই চড়াই ছিল যে আমি কিছু কথা বলতেই পারিনি। প্রচণ্ড চড়াই ছিল রাস্তা, কি বলবো। আর এখান থেকে ভোজবাসা মেবি 2 কিলোমিটার মতো রাস্তা, বাট চিরবাসা থেকে 3 কিলোমিটার ভোজবাসার রাস্তা ভীষণ টাফ, ভীষণ চড়াই। একেবারে এতটা ক্লাইম্ব করতে হবে, শুধু জাস্ট ভিডিও নিয়ে গেছি আর কোনো কথা বলতে পারিনি, শুধু হাঁপাচ্ছিলাম। ওখানে ব্লু শিপ দেখা যাচ্ছে, চোখে দেখতে পাবেন, বাট আমি ক্যামেরার লেন্সে মানে গোপ্রোর লেন্সে আসবে না। এই ব্লু শিপ যেগুলো রয়েছে এগুলোর কারণে এখানে অ্যাক্সিডেন্ট ঘটে। ওরা ওখান দিয়ে যাতায়াত করে আর পাথরে পায়ের টোকা লেগে পড়তে শুরু করে, তাই জন্য এই পুরো জোনটা হচ্ছে ল্যান্ডস্লাইড জোন। খুব তাড়াতাড়ি এবং খুব সাবধানে এখান থেকে ক্রস করতে হয়। চলুন আমি ক্যামেরা অফ করছি, আগে ক্রস করে নিই। ভোজবাসার লাস্ট 2 কিলোমিটারের মধ্যে 500 মিটার রাস্তায় ছিল ল্যান্ডস্লাইড জোন। তো গাইডের মতে ওখানে এই পাথরগুলো দেখা যাচ্ছে, ওই পাথরের এন্ড পয়েন্টই হচ্ছে আমাদের ভোজবাসার ক্যাম্প। চিরবাসা থেকে ভোজবাসা 5 কিলোমিটার নয়। দেখেছেন উপরের অবস্থাটা, স্নোফল হচ্ছে ওপরে, পুরো বোঝা যাচ্ছে। আমি জানি না কালকে মাউন্ট শিবলিং পৌঁছাতে পারবো কি না। এরকম ওয়েদার থাকলে আমি রিস্ক নেব না, বিকজ আমি প্রফেশনাল তো নই, তো সেই ক্ষেত্রে চাপ হয়ে যেতে পারে। তো কালকের ব্যাপারটা কালকে ওয়েদারের ওপর ছাড়লাম, বাকি দেখা যাক কী হয়। আজকে ভোজবাসা পৌঁছাই, রাতটা কাটাই, কী অবস্থায় থাকি দেখি। বিশাল ঠান্ডা এখানে, আর সেরকম ঠান্ডা হাওয়া চলছে। এতটা জার্নির পর ভোজবাসার ক্যাম্প সাইট দেখা গেছে। ওই যে দেখা যাচ্ছে ভোজবাসার ক্যাম্প। বিভিন্ন এজেন্সি তাদের টেন্ট লাগিয়ে রেখেছে, আর 2খানা আশ্রমও আছে। তো অলমোস্ট আমরা চলে এসেছি। অনেকটা কষ্ট হলো তবে আসতে গিয়ে। রাস্তার অবস্থা দেখুন লাস্টে। এখন সানসেট হতে চলেছে। ঠিক ভাগীরথী 1 যে পিকটা আছে সেটা দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না, আসছে কিনা ক্যামেরায়, পুরো অরেঞ্জ হয়ে গেছে। আর খুব অসাধারণ লাগছে। আর এইটা আমাদের ক্যাম্প সাইট।